প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। মহামারী করোনা দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এবং দিন দিন সেটা অবনতি হচ্ছে। তোমরা সবাই সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। অধ্যায়টির নাম পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটি এই অধ্যায়ের 11তম ক্লাস। তার আগে এই অধ্যায় থেকে 10টি ক্লাস নেওয়া হয়েছে। সেই ক্লাসগুলোর ভিডিও লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, লাইকস এবং কমেন্টের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার রিঅ্যাকশন, নিউক্লিয়ার বিক্রিয়া। গত ক্লাসে আমরা ভর ত্রুটি বন্ধন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে দেখেছিলাম যে যে শক্তির কারণে নিউক্লিয়াসটি তার উপাদানের মধ্য দিয়ে আবদ্ধ থাকে, উপাদানসমূহ আবদ্ধ থেকে যে নিউক্লিয়াসটি তৈরি হয় যে শক্তির সাহায্যে, সেটাকে আমরা বলেছিলাম বন্ধন শক্তি। তো আজকের আলোচনা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। যদি সহজ কথায় বলি তাহলে সেটি হলো যে বিক্রিয়ায় কোনো পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। অথবা কোনো অতি উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুত গতিতে অপর একটি নিউক্লিয়াসকে আঘাত করলে টার্গেট নিউক্লিয়াসের যে পরিবর্তন হয়, সেটাকেও বলা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়ার মূল ব্যাপারটাই হলো কোথায় সংঘটিত হয় এই বিক্রিয়াটা? নিউক্লিয়াসে সংঘটিত হয়। এই বিক্রিয়াটা সংঘটিত হয় নিউক্লিয়াসে সংঘটিত হয়। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি যে প্রায় 800 কিলোমিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ অতি বেগে ধাবমান আলফা কণা নাইট্রোজেনের নিউক্লিয়াসকে আঘাত করলে সেখান থেকে কি হচ্ছে, একটি প্রোটন বেরিয়ে যাচ্ছে এবং এই নাইট্রোজেনটা পরবর্তীতে অক্সিজেনে রূপান্তর হচ্ছে। কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হিলিয়াম যেটা আলফা কণা, এটা অতি উচ্চ গতি সম্পন্ন এবং এটি কাকে আঘাত করছে? নাইট্রোজেনকে আঘাত করছে। ফলে এই নাইট্রোজেন থেকে একটি প্রোটন বেরিয়ে যাচ্ছে এবং অবশিষ্ট নাইট্রোজেনটা রূপান্তরিত হচ্ছে অক্সিজেনে। তাহলে আমরা দেখলাম যে এই নাইট্রোজেনটা অক্সিজেনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই রিঅ্যাকশনটাকে যদি আমরা একটু চিত্রের সাহায্যে দেখি, এই যে হিলিয়াম, এটাকে বলা হচ্ছে বুলেট। এই হিলিয়ামকে বলা হচ্ছে বুলেট। বুলেট যেমন লক্ষ্যবস্তুকে আঘাত করে অতি উচ্চ বেগে, ঠিক তেমনিভাবে এই হিলিয়াম বা আলফা কণিকা নামক বুলেটটা নাইট্রোজেন নামক লক্ষ্যবস্তু
অথবা টার্গেটকে হিট করছে, আঘাত করছে। ফলে এই নাইট্রোজেন বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে একটি প্রোটন নির্গত হচ্ছে, এটাকে বলা হচ্ছে বহির্গামী কণা, আর নাইট্রোজেনের অপর অংশটা অক্সিজেনে রূপান্তর হচ্ছে। এই অক্সিজেনটাকে বলা হচ্ছে প্রতিক্ষিপ্ত নিউক্লিয়াস। আচ্ছা, এই হলো আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে প্রাথমিক কিছু কথা। তো এই নিউক্লিয়ার বিক্রিয়া থেকে এখন আমরা দেখব যে নিউক্লিয়ার ফিশন এই কথাগুলো আমরা এখন দেখব। প্রথমে আসি যে নিউক্লিয়ার ফিশন। তো কাকে বলে নিউক্লিয়ার ফিশন? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াসকে দুই বা ততোধিক নিউক্লিয়াসে পরিণত হয়, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। একটি ভারী নিউক্লিয়াস, সেটাকে আঘাত করা হবে, ফলে এই ভারী নিউক্লিয়াসটা ভেঙে প্রায় সমান ভরের নতুন দুইটা নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে বিক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন এখানে তোমরা লক্ষ্য করো যে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় দুইটা শর্ত আছে। এই সংজ্ঞাটার মধ্যে দুইটা শর্ত আছে। প্রথমত, যে টার্গেট নিউক্লিয়াসটা, সেই টার্গেট নিউক্লিয়াসটা হতে হবে ভারী, এর ভর সংখ্যা হতে হবে বেশি, এক নাম্বার। দুই নাম্বার হলো তাকে আঘাত করতে হবে ক্ষুদ্র একটা কণা দ্বারা, এবং এই ক্ষুদ্র কণাটা হলো নিউট্রন। তাহলে নিউট্রন দ্বারা একটা ভারী নিউক্লিয়াসকে আঘাত করলে সেই ভারী নিউক্লিয়াসটা ভেঙে প্রায় সমান দুই বা ততোধিক ভরের নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়ার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, একটি এক্সাম্পল দেওয়া আছে। ইউরেনিয়াম 235 একটি ভারী নিউক্লিয়াস, এটাকে নিউট্রন কণা দ্বারা আঘাত করা হচ্ছে। ফলে এই ইউরেনিয়াম 235 এই নিউট্রন কণাটাকে অ্যাবজর্ব করছে, শোষণ করেছে, করে 236 রূপান্তর হয়েছে, ইউরেনিয়াম 236। এখন এই ইউরেনিয়াম 236 এই নিউট্রন কণাটাকে হজম করেছে বা গ্রহণ করে ফেলেছে, কিন্তু গ্রহণ করে আর থাকতে পারেনি। এটা একটা অস্থায়ী নিউক্লিয়াসে রূপান্তর হয়েছে খুবই অল্প সময়ের জন্য। পরবর্তীতে খুব তাৎক্ষণিকভাবে এই ইউরেনিয়াম 236টা ভেঙে আবার কিসে পরিণত হচ্ছে? ক্রিপ্টন এবং বেরিয়াম নামক আরও দুটি নিউক্লিয়াসে বিভক্ত হচ্ছে, তিনটি নিউট্রন কণার সৃষ্টি করছে এবং বিপুল শক্তি, দ্যাট ইজ প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হচ্ছে। এই এক্সাম্পল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় কি হচ্ছে, যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হচ্ছে একটা ইউরেনিয়ামকে আঘাত করলে। এরকম অনেকগুলি ইউরেনিয়ামকে আঘাত করলে বিপুল পরিমাণ শক্তি হবে। যেই শক্তিটাকে কাজে লাগানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা, হিরোশিমা নাগাসাকি, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের মধ্যে 6ই আগস্ট এবং 9ই আগস্ট যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেগুলো ছিল এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মধ্য দিয়ে ঘটিত বোমা। এর ধ্বংসযজ্ঞ ব্যাপক। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই নিউক্লিয়ার ফিশন কি শুধু
ধ্বংসযজ্ঞের জন্য ব্যবহৃত হয় না। এখন এসে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সাহায্যে অসংখ্য কল্যাণকর কাজ করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৃষ্টি করা হচ্ছে। এছাড়া আরও অনেক গবেষণার কাজে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যবহৃত হচ্ছে। তো এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি প্রথমে শুরু করেছিলেন ফার্মি নামক একজন বিজ্ঞানী। পরবর্তীতে তার সাথে 1939 সালে অটো হ্যান এবং চেসম্যান নামক আরও দুজন বিজ্ঞানী এটাকে এগিয়ে নিয়ে যান, এবং এই অটো হ্যানকেই বলা হচ্ছে পারমাণবিক বোমার জনক বলে ধরে নেওয়া হয়। তো এখন এই যে নিউক্লিয়ার ফিশন, এই নিউক্লিয়ার ফিশনে কি হচ্ছে, মুদ্রা কথা হলো যে নিউক্লিয়ার ফিশনে একটি বড় নিউক্লিয়াসকে ভেঙে দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসে রূপান্তর করা হচ্ছে। এটি হলো মূল কথা। এবং কার দ্বারা? একটি নিউট্রন কণার দ্বারা আঘাত করে। এবার আসো তার উল্টো ঘটনাটার দিকে যদি আমরা যাই, এবং সেই উল্টো ঘটনাটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াতে আমরা দেখব যে কি করে এই নিউক্লিয়ার ফিউশন দেখব কি করে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয়। নিউক্লিয়ার ফিউশন হলো যে ক্ষুদ্রাকৃতির দুটি নিউক্লিয়াস, এরা একত্রিত হয়ে অপেক্ষাকৃত একটি বৃহৎ নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, এবং সেক্ষেত্রে সেখানেও প্রচুর পরিমাণে এনার্জি বা শক্তি সৃষ্টি হয়। তাহলে যে বিক্রিয়া দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যাধিক শক্তি নির্গত হয়, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো এখানে এই বিক্রিয়াতে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে তোমরা দেখছো যে একটা এক্সাম্পল হোয়াইট বোর্ডে দেওয়া আছে। এই যে ট্রিটিয়ামের সাথে ডিউটেরিয়াম সংযুক্ত হয়ে কি হচ্ছে, হিলিয়াম হচ্ছে, একটা নিউট্রন কণা বেরিয়ে আসতেছে এবং 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হচ্ছে। তাহলে এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ট্রিটিয়াম একটা ক্ষুদ্র নিউক্লিয়াস, ডিউটেরিয়াম একটা ক্ষুদ্র নিউক্লিয়াস, এই দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত একটা বড় আলফা অথবা হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হচ্ছে, এবং একটা নিউট্রন কণার সৃষ্টি হচ্ছে, সেই সাথে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিও নির্গত হচ্ছে। 1938 সালের দিকে এটা হ্যান্স ব্যাথে এই ফিউশন বিক্রিয়া কোথায় লক্ষ্য করলেন? সূর্যেতে লক্ষ্য করলেন। আমরা সূর্য থেকে যে আলো এবং তাপ পাই, সেই আলো এবং তাপ আসে সূর্যের অভ্যন্তরে, এই ফিউশন বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এবং এই সংঘটিত হচ্ছে কারণ কি? এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হতে হলে অতি উচ্চ তাপের প্রয়োজন পড়ে। এখন ওই সূর্যের ভিতরে ট্রিটিয়াম এবং ডিউটেরিয়াম এরা অতি উচ্চ তাপমাত্রা থেকে আয়নিত অবস্থায় থাকে। এই আয়নিত অবস্থাটাকেই বলা হয় প্লাজমা অবস্থা, অতি উচ্চ তাপমাত্রায়। এই কারণে এই বিক্রিয়াটির একটি নাম হলো যে তাপ নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার একটি নাম হলো তাপ নিউক্লিয় বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া সংগঠিত হতে হলে অতি উচ্চ তাপের প্রয়োজন পড়ে। তো আমরা সূর্য থেকে যে তাপ পাই, যে আলো পাই, সেখানে সূর্যের অভ্যন্তরে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটি সংগঠিত হয়। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা আবার একটু রিভাইসের দিকে যাই। প্রথমে শুরু করেছিলাম আমরা নিউক্লিয়ার বিক্রিয়া দিয়ে, তো একটু আবার
বলি যে নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া, আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ে এসেছি। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে যে হাইড্রোজেন দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সাথে মিলে কি হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো এইটা হলো একটি রাসায়নিক বিক্রিয়া, আর এটি হলো একটি নিউক্লিয়ার বিক্রিয়া। প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘুরে সেই ইলেকট্রনগুলোর আদান প্রদানের মধ্য দিয়ে এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। হাইড্রোজেন এবং অক্সিজেন সেখানে কি করছে, সমযোজী বন্ধনের মধ্য দিয়ে তারা ইলেকট্রনগুলোকে শেয়ার করছে। এলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নতুন কোনো মৌলের সৃষ্টি হয় না। পক্ষান্তরে নিউক্লিয়ার বিক্রিয়ায় সংঘটিত হয় নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে, এবং এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যেই বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটাই হলো যে নিউক্লিয়ার বিক্রিয়া। এবং সেখানে কি হচ্ছে, সেখানে এই বিক্রিয়ার ফলে নতুন ধরনের নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। যেমন এখানে দেখো যে হিলিয়াম এবং নাইট্রোজেনের দুইটা নিউক্লিয়াস একত্রিত হয়ে নতুন একটা অক্সিজেনের নিউক্লিয়াসের সৃষ্টি করছে। অথবা এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখা যাচ্ছে যে ইউরেনিয়ামটা ভেঙে ক্রিপ্টন এবং বেরিয়াম নামক আরও দুইটা নতুন মৌলের সৃষ্টি হচ্ছে। তাহলে রাসায়নিক বিক্রিয়া নতুন যৌগের সৃষ্টি হয়, বাট নতুন মৌলের সৃষ্টি হয় না। নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন মৌলের সৃষ্টি হয়। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে বইয়ের সহযোগিতা নেবে, আমার সাথে যোগাযোগ করবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।